নমস্কার, দেখছেন জি ২৪ ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান হলঠাট। আমাদের সঙ্গে ৩ জন বিশিষ্ট চিকিৎসক তারা উপস্থিত রয়েছেন। একবার আলাপ করে দিই আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী, এমবিবিএস নমস্কার। অনার্স সিএ, MD Medicine, first certificate of merit, IPG MER, DM Cardiology Gold Medalist, Consultant Interventional Cardiologist, Life Care Hospital, Gauri Devi Hospital, Durgapur. ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী আপনাকে স্বাগত জি ২৪ ঘন্টায়। ডক্টর অভিক কারক রয়েছেন আমাদের সঙ্গে, এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন, ডিএম কার্ডিওলজি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ফোর্টিস হসপিটাল, কলকাতা। ডক্টর অভিক কারক আপনাকে স্বাগত জি ২৪ ঘন্টায়। নমস্কার। আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অয়ন কর, এমবিবিএস ডিএনবি ইন্টারনাল মেডিসিন, ডিএনবি কার্ডিওলজি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, নারায়ণা হেলথ, রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস, ডিভিশন অফ কার্ডিওলজি, কলকাতা। ডক্টর অয়ন কর আপনাকে স্বাগত জি ২৪ ঘন্টায়। আর এবার আমরা আলোচনাতে একটু আসবো। আমি প্রথমেই যাব ডক্টর অর্ণবের কাছে। ডক্টর অর্ণব, আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা, এখন ওবেসিটি এটা ভীষণ একটা কমন ফ্যাক্টর আমরা দেখতে পারি, ওভারওয়েট, ওবেসিটি। তো এই ওবেসিটি কিভাবে হার্ট ফেলিয়ারের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে আরো? ওবেসিটি এখন একটা বার্নিং প্রবলেম, কারণ ওবেসিটি খুব বেড়েছে এখন রিসেন্ট লাস্ট 10 to 20 ইয়ার্স আমরা দেখি। তার কারণ মেইনলি কারণ ফুড হ্যাবিট মানুষের কিন্তু পাল্টেছে, এখন ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা প্রচণ্ড বেড়েছে। তো ওবেসিটি ইটসেলফ এবং তার সাথে ডিসলিপিডিমিয়া অর্থাৎ শরীরে লিপিডের পরিমাণ বেড়ে যাওয়া, এটা ইটসেলফ একটা কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর, মানে হার্টের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। যাদের ওবেসিটি বেশি থাকে বা যাদের ডিসলিপিডিমিয়া থাকে, শরীরে লিপিডের পরিমাণ বেশি থাকে স্পেসিফিক্যালি ব্যাড কোলেস্ট্রল মানে এলডিএল, তাদের বিভিন্ন রকম হার্টের সমস্যা হওয়ার প্রবণতা দেখা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ হার্টের যে রক্তনালী আছে সেই রক্তনালী বা করোনারি আর্টারিতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা। এবং হার্ট ফেলিওরের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস হচ্ছে এই করোনারি আর্টারি ডিজিজ, কারণ আলটিমেটলি বিভিন্ন কারণে যদি হার্ট এফেক্টেড হয়, অ্যাজ এ এন্ড স্টেজ হার্ট ডিজিজ হার্ট ফেলিওর আসে। মানে হার্ট যখন আর কাজ করতে পারছে না, তার কর্মক্ষমতা যখন কমে আসছে, কন্ট্রাকশনের ক্ষমতা কমে আসে, তখন সে হার্ট ফেলিওরে যায়। এবং হার্ট কাজ করতে না পারার অন্যতম ইম্পর্টেন্ট কারণ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ হার্টের নিজস্ব রক্তনালীতে ব্লকেজ হওয়া এবং হার্টের নিজস্ব রক্ত সঞ্চালন কমে আসা। তো সেই জন্য ওবিসিটি এবং ডিসলিপিডিমিয়া অর্থাৎ লিপিডের অ্যাবনর্মালিটি, এটা ডাইরেক্টলি হার্টের বিভিন্ন রোগের সাথে জড়িত, এবং শেষ পর্যন্ত হার্ট যখন দুর্বলতম হয়ে পড়ে তখন হার্ট ফেলিওর নিয়েই পেশেন্ট প্রেজেন্ট করে, এবং সেই জন্য অবভিয়াসলি ওবেসিটি হার্ট ফেলিওরের একটা ইম্পর্টেন্ট কারণ। আমি একবার ডক্টর অভিকের কাছে যাব। যখন ওবেসিটির কথা হচ্ছে ডক্টর অভিক, তো এখানে বডি মাস ইনডেক্স আর হার্ট ফেলিয়ারের মধ্যে তাহলে সম্পর্কটা কি থাকছে? Yeah, obesity is a direct risk factor for heart failure. যেই পেশেন্ট যত ওবিস, মানে সোজা ভাষায় বলতে গেলে যে যত মোটা হবে, তার হার্ট ফেলিয়ারের চান্সেস তত বেশি। এইবারে এই যে ওবেসিটি যেই জিনিসটি, এটার একটা সোজা মাপ যদি আমাকে যদি দেখতে হয়, তাহলে সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স হচ্ছে ইটস আ রেশিও অফ দ্য বডি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই দ্য হাইট ইন মিটার স্কোয়ার। যত পেশেন্ট ওবিস হবে, তত চান্সেস অফ হার্ট ফেলিয়ার বাড়বে। তো আমি এবার ডক্টর অয়নের কাছে একটু চলে আসবো। ডক্টর অয়ন, এখানে আপনার কাছে আমার প্রশ্ন। আগে ডাক্তারবাবুরা বলতেন ভারতীয়দের মধ্যে হাই ভিসেরাল ফ্যাট তার একটা টেন্ডেন্সি রয়েছে। প্রথম আপনার কাছে আমি জানতে চাইবো এই হাই ভিসেরাল ফ্যাট এই বিষয়টি কি, এবং এই হাই ভিসেরাল ফ্যাট এটা হার্ট ফেলিয়ারের রিস্কটা আরো কতটা বাড়িয়ে দেয়? খুবই মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে। আমি যদি বাংলা ভাষায় বুঝিয়ে বলতে হয় হাই ভিসেরাল ফ্যাট কাকে বলে, তাহলে আপনি বুঝবেন বাঙালিদের আমরা সচরাচর এটাকে ভুঁড়ি বলি। তো এবং টিপিক্যালি দেখবেন বাঙালি কেন, মোস্ট লাইকলি আমাদের এই এশিয়ান ডিসেন্টের যারা বেশি ভাত জাতীয় জিনিস বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খায়, তাদেরই দেখবেন ভুঁড়িগুলোর সাইজ বিশাল বড়। এবং ভুঁড়ি জানবেন এটা এমন এক ধরনের মেদ যেটা সহজে যেতে চায় না। আপনি যতই এক্সারসাইজ করুন না কেন, ডায়েট করুন না কেন, আপনার ভুঁড়ি যাওয়াটা খুব মুশকিল। এবং এই ভুঁড়িটা আইডিয়ালি রেসপন্সিবল ফর লট অফ ডিজিজেস, বিকজ এই যে সেন্ট্রাল ওবেসিটি বলি এবং এই অ্যাডিপোসিটি যেটা আপনার এই পেটের এইখানে জমে থাকে, এটা ইজ রেসপন্সিবল ফর লট অফ প্রো ইনফ্লামেটরি মার্কার্স বলতে পারেন, উইচ আর রেসপন্সিবল ফর ইনফ্লামেশন। এবং সেই ইনফ্লামেশন থেকেই তৈরি হয় মারাত্মক রোগ, যেরকম আমরা বলি স্ট্রোক বলি, আপনি বলবেন করোনারি আর্টারি ডিজিজ বলুন। এবং বিশেষ করে যাদের ভুঁড়ি থাকে, যাদের ওজন বেশি, তাদের আরো একটা অসুবিধা যেটা আমরা প্রায় দেখি, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া।
এগুলো জানবেন। এগুলো থাকলে আমাদের অসুবিধা ভীষণ, কারণ এদের রোগ বেশি হয় এবং এদের কমপ্লিকেশনসও বেশি। ডক্টর অর্ণব, হার্ট ফেলিয়ার নিয়ে আমরা আজকে কথা বলছি। এই হার্ট ফেলিয়ারের কমন সিমটমস কি কি জানতে চাইবো আপনার কাছ থেকে। হার্ট ফেলিওরের সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কমন সিমটম যেটা সেটা হচ্ছে শ্বাসের কষ্ট। এবার শ্বাসকষ্টটা অনেক কারণে হতে পারে, হার্টের কারণে হতে পারে, লাংসের কারণেও হতে পারে। টিপিক্যাল হার্ট ফেলিওরে যে শ্বাসের কষ্টটা হয় সেটাকে বলা হয় এক্সারশনাল ডিসনিয়া। মানে হলো পেশেন্ট একটু ভারী কাজ করলে শ্বাসের কষ্ট হয়, আবার সে একটু রেস্ট নিলে শ্বাসকষ্টটা কমে। এটা দিয়ে শুরু হয় হার্ট ফেলিওরের ইনিশিয়াল সিমটমস হচ্ছে এটা। মানে সে হয়তো একটু হাঁটাচলা করছে বা সিঁড়ি দিয়ে উঠছে, তখন তার একটা হাঁফ ধরে যাচ্ছে, বাংলাতে যেরকম বলে পেশেন্টরা, এবং একটুখানি বসলাম তারপরে শ্বাসকষ্টটা বা হাত ধরাটা আস্তে আস্তে কমলো। এটা হচ্ছে ইনিশিয়াল সিমটম, মানে টু স্টার্ট উইথ এইভাবে এভাবে শুরু হয়। এরপরে আসে অর্থোপনিয়া, মানে যখন হার্ট ফেলিওরটা খুব বাড়াবাড়ি হয়, যখন আয়ত্তের বাইরে চলে যায় বা হার্টটা ভীষণ দুর্বল হয়ে পড়ে, তখন হচ্ছে শ্বাসকষ্টটা কিরকম হয়, অর্থোপনিয়া হয়, অর্থাৎ পজিশনাল সিমটম। মানে পেশেন্ট শুয়ে থাকলে সাংঘাতিক শ্বাসকষ্ট হচ্ছে, উঠে বসলে একটু আরাম পাচ্ছে। এই জিনিসটা হচ্ছে একদম শেষের দিকে হয়। এবং আর একটা টিপিক্যাল হার্ট ফেলিয়ারের ফিচার্স হয়, যেটাকে বলা হয় পিএনডি ডাক্তারি পরিভাষায়, প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। তার মানে হচ্ছে পেশেন্ট রাত্রে শুতে যখন গেল তখন তার কোনো শ্বাসকষ্ট নেই, ঘুম হলো প্রায় 2 থেকে 3 ঘন্টা, হঠাৎ করে 1 থেকে 3 ঘন্টার মাথায় সাডেনলি প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে পেশেন্ট ঘুম ভেঙে উঠলো, এবং তখন একটা ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম, মানে চারদিক থেকে যেন কেউ চেপে ধরেছে, মানে বুকটাকে কেউ যেন মানে কম্প্রেস করে রেখেছে, এরকম একটা প্রচন্ড সাফোকেশন। এবং যেটা পেশেন্ট এতটাই শ্বাসকষ্ট হয় যে সে খোলা জানলার কাছে গিয়ে জানলাটা খুলে কিছুক্ষণ দাঁড়ায়, কিন্তু যাই করুক না কেন প্রায় 10-15 মিনিট এই প্রচন্ড সাফোকেশন থাকে। এটা একটা টিপিক্যাল পিএনডি বলা হয়। এটা হার্ট ফেলিওরের সবচেয়ে টিপিক্যাল সিমটমস। মানে শুরু হলো আমার এক্সারশনাল ডিসনিয়া নিয়ে, মানে হাঁটাচলা করলাম, ভারী কাজ করলাম, শ্বাসকষ্ট হচ্ছে, একটু রেস্ট নিলে কমছে। তারপর শুরু হলো পিএনডি, মানে শুতে যাচ্ছি ভালো আছি, কিন্তু 1-2 ঘন্টা পরে মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে উঠে বসছি এবং প্রায় 15-20 মিনিট বসে থাকছি, হাওয়া খাচ্ছি, তবে ধীরে ধীরে কমছে। এবং সর্বশেষে অর্থোপনিয়া, অর্থাৎ শুয়ে থাকলেই প্রচন্ড শ্বাসকষ্ট, এতই শ্বাসকষ্ট যে শুতে পারছি না, বসে থাকতে হচ্ছে সারাক্ষণ, এমনকি রাতে ঘুম হচ্ছে না কারণ আমি শুতে পারছি না শ্বাসকষ্টের জন্য। এটা হচ্ছে টার্মিনাল সিমটমস। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে 2 পা ফুলে যাওয়া, সেটা হচ্ছে যাকে বলা হয় বাইপেডাল স্পেলিং বা ইডেমা বলা হয় ডাক্তারি পরিভাষায়। অর্থাৎ পা দুটো ফুলে যাওয়া, বিশেষ করে পায়ের গোড়ালির অংশ ফুলে যাওয়া, এবং সেটা এতটাই ফুলে যায় যে আঙুল দিয়ে যদি একটু চাপ দেওয়া হয় তাহলে গর্তর মতো হয়ে যায়। এটা হচ্ছে জাস্ট পেশেন্টের ভার্সন বলছি, তারা টিপিক্যাল এই সিমটমস নিয়ে আসে। অর্থাৎ শ্বাসকষ্ট এবং 2 পা ফুলে যাওয়া, এটা হার্ট ফেলিওরের সবচেয়ে কমন এবং ইম্পর্টেন্ট সিমটম। আমি একবার আসবো ডক্টর অভিকের কাছে। ডক্টর অভিক, আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে ধরুন যে সমস্ত পেশেন্ট যার হার্ট ফেলিয়ার হয়েছে, ধরুন তার ওজন বেশি ছিল, তিনি যদি ওজন কমিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার সুস্থ থাকার ক্ষেত্রে এটা কতটা সহায়ক হতে পারে? এবং দ্বিতীয়ত, যারা ধরুন যাদের ওজন কম তাদের ক্ষেত্রে হার্ট ফেলিয়ারের রিস্ক কতটা কমে যায়, যারা মোটা বা যারা ওবিস তাদের থেকে? আমি আগে প্রথমে দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আগে দিচ্ছি। সেটা হচ্ছে যে হার্ট ফেলিয়ার অ্যাজ এ ডিজিজ আমি যদি দেখি, সেটার রেসপেক্টে যদি আমি করবোরেট করি উইথ দ্য বডি ওয়েট, যেই পেশেন্টদের ওজন কম আর যেই পেশেন্টের ওজন বেশি, তার মধ্যে থেকে ওজন কম যার, তার হার্ট ফেলিয়ারের চান্সেস কম, দে আর রিলেটিভলি প্রোটেক্টেড। অ্যান্ড 2 নম্বর আরও যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাদের হার্ট ফেলিয়ারের যে সিমটম, যেটা ডক্টর অর্ণব বললেন, সেটা টলারেবিলিটিটা আর একটু বেশি। একটা হার্ট ফেলিয়ারের পেশেন্টের যে শ্বাসকষ্ট, পা ফোলা বা হাঁটতে গেলে হাঁপিয়ে পড়া, কাজ করার ক্ষমতা কমে আসা, এই যে জিনিসগুলো, টলারেবিলিটিটা অনেকটা বেশি যদি পেশেন্টের ওজনটা কম থাকে। সেই জন্যেই ওজন কম থাকাটা ইজ অ্যাকচুয়ালি এ গুড থিং ইফ উই হ্যাভ টু কনসিডার হার্ট ফেলিয়ার অ্যাজ আ ডিজিজ প্রসেস। এবারে 2 নম্বর প্রশ্নটা, মানে প্রথম প্রশ্নটা যেটা করা হয়েছিল, যে একটা পেশেন্ট যে খুব ওবিস, যে খুব মোটা, যার খুব ভুঁড়ি আছে, তার একটা হার্ট ফেলিয়ার হচ্ছে, আমি সেইখানে আমি ওজন কমাতে বলবো কি বলবো না, এটা খুব ইম্পর্টেন্ট। কেননা মেডিকেল ম্যানেজমেন্ট, আমাদের ওষুধপত্র যতটা না ইম্পর্টেন্ট, তার সাথে সাথে আমাদের একটা প্রচণ্ডভাবে আমরা ফোকাস করি, সেটা হচ্ছে ওজন কমানো। কেন না, প্রত্যেক কেজি যা ওজন কমে কমে তাতে কিন্তু হ্যাজ এ ডিরেক্ট কোরিলেশন উইথ দ্য রিডাকশন অফ দ্য হার্ট ফেলিয়ার সিমটমস। সেই জন্যে এইখানটাতে ওজন কমানোটা খুবই জরুরি। এই যে ওজন কমানোটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা এইটার,
সেটা হচ্ছে প্রচুর পেশেন্টরা আমাদের কাছে এসে বলে যে ডাক্তারবাবু আমি তো খাবার দাবার অনেক কমিয়ে দিয়েছি, তাহলেও কেন আমার ওজন বাড়ছে? সেইখানটাতে যেটা আমাদের বলার সেটা হচ্ছে যে শুধু খাবার দাবার কমিয়ে ওজন কমানোটা কিন্তু খুব একটা বুদ্ধিমান কাজ না। কেন? না, খাবারের শুধু শুধু ক্যালোরি তো আর আমাদের আসে না খাবার থেকে। আমাদের কাছে প্রচুর মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্টস, ভাইটামিন সবকিছুই কিন্তু খাবার থেকে আসছে। সেজন্য ওভারঅল আমি যদি খাবারটা কমিয়ে দিই, আমাদের এসেনশিয়াল নিউট্রিয়েন্টসও কিন্তু কমে যাচ্ছে। সেজন্য ওভারঅল হয়তো কিছুটা হয়তো ওজনটা কমবে তাতে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা ক্ষতি হয়। সেই জন্যে আমাদের যেটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে খাবারটাকে মেইনটেইন করে রেখে অবভিয়াসলি কমানো উচিত। কিন্তু খাবারটা যতটা না কমানো তার চেয়ে হচ্ছে এক্সারসাইজ ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ডক্টর অয়ন, ডক্টর অভিজ্ঞ যেটা বলছিলেন, এবং এই প্রশ্নটা আমারও থাকবে আপনার কাছে, যে এই যে হার্ট ফেলিয়ারের সংখ্যা কমাতে বা হার্ট ফেলিয়ারের জন্য আমরা যদি প্রিভেনশন নিতে চাই, তো সেক্ষেত্রে শারীরিক কসরত বা এক্সারসাইজ কতটা ইম্পর্টেন্ট, কতটা ভাইটাল? আহ, দেখুন, ব্যাপারটা হচ্ছে শারীরিক কসরত সবার জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যখন হার্ট ফেলিয়ার পেশেন্টসদের প্রাথমিকভাবে দেখেন, হার্ট ফেলিয়ার পেশেন্টসদের জানবেন এমনিতে আমরা বলি তাদের পাম্পিং ক্ষমতা অনেক ক্ষেত্রে কম হয়। কারো কারো ক্ষেত্রে এমন ধরনেরও হার্ট ফেলিয়ার হয় যেখানে পাম্পিং এর ক্ষমতা আপনার ঠিক, কিন্তু আপনার ধরুন সেই হার্টের ইলাস্টিসিটিটা কম বলে সেটা পুরোপুরি ভাবে রক্ত সঞ্চালন শরীরে করে উঠতে পারে না। এবং দুটো ক্ষেত্রে আপনাদের মানে এক্সারসাইজ প্লেজ আ মেজর রোল, কিন্তু মুশকিলটা যেটা আমরা যেটা বুঝিয়ে বলতে পারি না অনেক সময় সেটা হচ্ছে যে এক্সারসাইজ ব্যাপারটা কিন্তু একটা সুপারভাইজড ম্যানারে করতে হবে। মানে আপনি চাইলে প্রথম দিনে গিয়ে 3 কিলোমিটার দৌড়ে নিলেন, বা প্রথম দিনে গিয়ে আপনি এমন আইসোমেট্রিক এক্সারসাইজ, মানে ধরুন আমরা বলি আইসোমেট্রিক এক্সারসাইজেস করতে, তার মানে হচ্ছে ছোটখাটো ডাম্বেলস 2.5 কিলো 5 কিলো ডাম্বেলস নিয়ে বেসিক লার্জ মাসেল মানে যেমন ধরুন বাইসেপস, ট্রাইসেপস, আপনার শরীরের চেস্ট, তারপর আপনার ব্যাক, ল্যাট, এগুলো সব করা দরকার। বাট এগুলো মোস্ট ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এটা পেশেন্টের সুপারভাইজ ম্যানারে করে না বলেই মোস্ট লাইকলি অসুবিধা হয়। আমরা যেটা বলি যে এরকম ক্ষেত্রে যা করবেন in a gradual manner করবেন, do it in a gradual way, make sure that you are doing it under some supervision, but it is very important যে করা হোক। মানে আপনি ধরুন কিছু খেলা খেলেন, মানে আপনি ধরুন টেবিল টেনিস খেলেন বা আপনি ধরুন ব্যাডমিন্টন খেলেন, যেটা কিন্তু প্রথম দিকে আপনি করতে পারবেন না। এটা গ্রেডেড ম্যানার, আগে হাঁটতে চালু করুন, তারপর একটু বেসিক ফিজিক্যাল এক্সারসাইজ করুন, সাইক্লিং করুন। এগুলো ধীরে ধীরে করা উচিত, যেটুকুনি আপনি পারবেন। এমন কিছু করবেন না যেখানে শরীরের বেশি কষ্ট হয়। কিন্তু জানবেন এক্সারসাইজ কিন্তু হার্ট ফেলিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং খালি ওষুধে পেশেন্টের হার্ট ফেলিয়ার ঠিক হয় না। আমি একবার ডক্টর অর্ণবের কাছে চলে আসবো। ডক্টর অর্ণব, আমরা যখন প্রথমে কথা বলছিলাম, ডক্টর অর্ণব, তখন আপনি একটা বিষয় মেনশন করেছিলেন, যে ইনসমনিয়াক যারা বা যাদের স্লিপ অ্যামনেশিয়া আছে, সেক্ষেত্রে হার্ট ফেলিয়ারের রিস্কটা তাদের ক্ষেত্রে অনেকটা বেশি থাকে। এখানেই আপনার কাছে প্রশ্ন থাকবে, ধরুন যাদের ঘুমের একটু ডিস্টারবেন্সেস আছে, মানে কম ঘুম হয় বা অনিয়মিত ঘুমের যাদের স্কেডিউল, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই হার্ট ফেলিয়ারের আশঙ্কা কতটা বাড়িয়ে তোলে ডক্টর অর্ণব? হ্যাঁ, দুটো জিনিস আছে। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেটা একটা ডিফারেন্ট ইস্যু, সেটাতে আমি একটু পরে আসছি। প্রাথমিকভাবে হচ্ছে ঘুমের প্রয়োজনীয়তা কত যে কোনো কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে, এবং হার্ট ফেলিওরের ক্ষেত্রে তার গুরুত্ব কী? দেখুন, আমাদের শরীরের একটা বিশ্রামের প্রয়োজন আছে, এবং সেটা 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপের প্রয়োজন। এবং সেটা শুধুমাত্র হার্টের ক্ষেত্রে নয়, মস্তিষ্ক বলুন বা কিডনি বলুন বা লিভার বলুন বা হার্ট বলুন, প্রত্যেকটা অর্গানেরই রেস্টের প্রয়োজন আছে। যখন আমরা ঘুমাই তখন আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, অর্থাৎ যে কনসিয়াসনেস, সেটা খুব ডিপ থাকে, মানে একদম কমের দিকে থাকে। আর শুধুমাত্র বেসাল মেটাবলিক রেট, মানে যে যতটুকু মিনিমাম আমার শরীরে ফিজিওলজিক্যাল কাজকর্ম হচ্ছে তার জন্যই এনার্জি প্রয়োজন হয়। এবং বাকি যেটা অ্যাক্টিভ থাকার সময় আমাদের অনেক বেশি এনার্জির প্রয়োজন হয় শরীরে, সেটা কিন্তু ঘুমের সময় থাকে না। অর্থাৎ সহজ খুব কথায় বলতে গেলে, ঘুমের সময় আমাদের প্রত্যেকটা ভাইটাল অর্গান রেস্ট পায়। এবং সেই জন্য যে কোনো অর্গান ঠিক রাখার জন্য একটা সাউন্ড স্লিপের প্রয়োজন, 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ। এবং এই ক্ষেত্রে দু একটা কথা বলি, যেমনি ঘুমের অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। মানে একটা নির্দিষ্ট সময়, 11:30 হোক বা খুব বেশি হলে 12টা, তার মধ্যে ঘুমিয়ে পড়াটা দরকার প্রত্যেক মানুষের ক্ষেত্রে। এবং স্পেসিফিক্যালি হার্টের পেশেন্টদের ক্ষেত্রে তো বটেই। কারণ পেশেন্টের যদি ঘুম কম হয়, সেটা ধরুন 8 ঘন্টা যার ঘুমের প্রয়োজন, সে যদি মাত্র 5 ঘন্টা কি 6 ঘন্টা ঘুমায়, বা ধরুন বারে বারে ঘুম ভেঙে যায় মাঝখানে, তাহলে কি হয়, আমাদের র্যাশ অ্যাক্টিভেশন হয়, মানে আমাদের মাথার মধ্যে যেটা
রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বলে, মানে যে অংশটা আমাদের সক্রিয় করে রাখে সেটা বারবার জেগে ওঠে, এবং সেইটা বারবার জেগে উঠলে কি হয়, আমাদের হার্টের গতি, ব্লাড প্রেশার সবকিছুই একটু হলেও বাড়ে, এবং এটা যদি বারবার হতে থাকে সেটা হার্টের উপরে একটা চাপ সৃষ্টি করে, খুব সহজ বাংলায় বলতে গেলে। এবং সেখান থেকে বিভিন্ন ধরনের হার্টের সমস্যায় বাড়ে, তার মধ্যে করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, অ্যারিথমিয়াস মানে হার্টের রিদমের সমস্যা হতে পারে। সেই জন্য সাউন্ড স্লিপটা এই কারণেই খুব দরকার, যাতে কিনা হার্টের র্যাশ অ্যাক্টিভিটিটা কম থাকে বডিতে এবং হার্টের উপরে চাপটা কম থাকে। এবং সেই জন্য একটা মানে ঘুমের সঠিক সময় মেনটেন করা খুব দরকার। অনেকেই দেখা দেখা যায় আজকালকার দিনে যে প্রবলেমটা আমরা দেখি, যে অনেকেই বলে ডাক্তারবাবু রাত্রে আমার ঘুম আসতে চায় না, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা খুব স্মার্টফোন ইউজ করেন বা অনলাইন থাকেন। তো এই ব্যাপারে আমার সাজেশন হচ্ছে, ঘুমের সময় আপনার মোবাইলটা অ্যাভয়েড করার চেষ্টা করুন যে অ্যাটলিস্ট যেন মিউজিক শুনুন বা গল্পের বই পড়ুন, বাট অনলাইন কিছু দেখা বা যেখানে ইন্টারঅ্যাক্টিভ কিছু সেখানে না যাওয়াই ভালো, কারণ তাহলে রেস্টটা বা কনসিয়াসনেসটা আরো বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়, ঘুম আসতে আরো দেরি হয়। ডক্টর অভিক, আপনাকে যেটা জিজ্ঞাসা করছিলাম তখন, যে এই হার্ট ফেলিয়ার ম্যানেজ করার ক্ষেত্রে বা প্রিভেন্ট করার ক্ষেত্রে ডায়েট কতটা গুরুত্বপূর্ণ, ডায়েটের প্রভাব কি? কারণ এমনি বাঙালি ভোজন রসিক, রসনা তৃপ্তির একটা বিষয় থাকে, আমরা খুব জাঙ্ক ফুডেও অভ্যস্ত। তো সেক্ষেত্রে যদি আমরা ডায়েট বা ফুড হ্যাবিট যদি চেঞ্জ করি, সেটাতে কতটা ম্যানেজ করা বা প্রিভেন্ট করা সম্ভব এই হার্ট ফেলিয়ার? এটা খুবই একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে ডায়েট অ্যান্ড ইটস রোল ইন প্রিভেনশন অফ হার্ট ফেলিয়ার অ্যান্ড সিমটমস। আমাদের প্রত্যেকটা হার্ট ফেলিয়ার পেশেন্টের প্রেসক্রিপশনে প্রথম কথাটাই লেখা থাকে হচ্ছে ডায়েটারি রেস্ট্রিকশনস। কি ডায়েটারি রেস্ট্রিকশনস? সল্ট ইনটেক কমানো। সল্ট ইনটেক যত বেশি হবে তত হার্ট ফেলিয়ারের সিমটমস বাড়ে, সেই জন্য সল্ট ইনটেক আমাদেরকে কমাতে হবে, কাঁচা নুন খাওয়া চলবে না। 2 নম্বর হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করা, ফ্যাট রেস্ট্রিকশন করা। ফ্যাটের মধ্যে ইম্পর্টেন্ট কি, স্যাচুরেটেড ফ্যাট আমাদেরকে কমাতে হবে। তেলের সঠিকভাবে আমাদেরকে তেলগুলোকে ইউজ করতে হবে, কম তেল। তেলের মধ্যে হয় সর্ষের তেল নাহলে সানফ্লাওয়ার অয়েল, এটা খুবই ভালো তেল আর ওয়াইডলি অ্যাভেলেবেল। বাইরের তেলে ভাজা চপ চানাচুর সিঙ্গাড়া একদমই উচিত না খাওয়া, কেননা যেই তেলটাতে ওরা ভাজে ওই যে কালো হয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু খুবই ক্ষতিকারক। 3 নম্বরটা হচ্ছে আমাদের যেই জিনিসটা করা উচিত সেটা হচ্ছে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইনটেকটাকে আমাদেরকে বাড়াতে হবে, কেননা ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে যে মিনারেলস অ্যান্ড ভাইটামিনস যেগুলো আছে সেইগুলো কিন্তু হ্যাজ অ্যান ওভারঅল প্রোটেক্টিভ এফেক্ট। 4 নম্বর হচ্ছে ক্যালোরি ইনটেকটাকে কিন্তু আমাদেরকে একটু কম করা উচিত। সেই ক্যালোরি ইনটেক কেন কম করা উচিত? কেননা এনি এক্সেস ক্যালোরি যেটা শরীরে আমাদের ঢোকে, যেটা যদি ব্যয় না হয় সেটা আলটিমেটলি ফ্যাট হিসেবে জমা হয় শরীরে। এই প্রত্যেকটা জিনিসই কেন দরকারি, তার কারণটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে হার্ট ফেলিয়ারের, সুগার বলুন, হাই ব্লাড প্রেশার বলুন, হাই কোলেস্ট্রল বলুন, সবকটাকেই কিন্তু ম্যানেজ করার জন্য এই ডায়েটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেই জন্যে ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথম থেকেই প্রথম প্রেসক্রিপশনে প্রথম জিনিসটাই লিখি হচ্ছে সল্ট অ্যান্ড ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট। আর ভালো করে পেশেন্টদেরকে কিন্তু এক্সপ্লেন করা উচিত যে কি কি চলবে, কি কি চলবে না, আর কিভাবে মেনটেন করতে হবে খাওয়া দাওয়া, সেই জিনিসটা কিন্তু বলতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই এমফাসিসটা কিন্তু পেশেন্টদের কাছে দেওয়া খুবই জরুরি। ডক্টর অর্ণব, আপনার কাছে আসবো। ডক্টর অর্ণব, আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, এই যে যারা ওবিজ রোগী, তাদের ক্ষেত্রে হার্ট ফেলিয়ার ম্যানেজ করা বা প্রিভেন্ট করার ক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারির প্রভাব কি? হ্যাঁ, দেখুন, বেরিয়েট্রিক সার্জারি হচ্ছে দ্য লাস্ট রিসোর্ট অফ ট্রিটমেন্ট। ঠিক আছে, প্রথমেই ওবেসিটি কন্ট্রোলে আমরা বেরিয়েট্রিক সার্জারি পর্যন্ত যেতে চাই না। এবার ধরুন যারা মরবিডলি ওবিজ আছে, হয়তো 140-150 কেজি বডি ওয়েট হয়েছে, বিএমআই যেটা ডক্টর অভিক বলছিলেন যে প্রচণ্ড বেশি, মোর দ্যান 40 হলেই মরবিড ওবেসিটি আমরা ধরুন কারো বডি মাস ইন্ডেক্স মোর দ্যান 45 বা কিছু, সেই ধরনের ক্ষেত্রে যাদের লাইফস্টাইল মডিফিকেশন করে ওষুধপত্র দিয়েও আমরা ওবেসিটি কন্ট্রোল করতে পারি না, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা বেরিয়াট্রিক সার্জারির কথা ভাবি। অবশ্যই হ্যাঁ, বেরিয়াট্রিক সার্জারির ডেফিনেটলি রোল রয়েছে। বেরিয়াট্রিক সার্জারি করার পরে যদি পেশেন্টের বডি ওয়েট সিগনিফিক্যান্টলি কমে, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের পরবর্তীতে হার্ট ফেলিওরের ট্রিটমেন্টটা রেসপন্ড করার প্রবণতা অনেক বেশি থাকবে, এবং পেশেন্টের হার্ট ফেলিওর রিলেটেড ব্রিদিং ডিফিকাল্টি বা অন্যান্য সিমটমস যেগুলো আছে সেগুলোও ইমপ্রুভ করার সম্ভাবনা বেশি থাকবে। কারণ যে পেশেন্ট ওবিজ এবং হার্ট ফেলিয়ার আছে, অবভিয়াসলি তার শ্বাসের কষ্টটা কিন্তু অনেক বেশি হবে, কারণ পিওর ওবিসিটির জন্য একটা মেকানিক্যাল ফ্যাক্টর থাকে যে কারণে শ্বাস নিতে অসুবিধা হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, বেরিয়াট্রিক সার্জারি কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নয়।
আজকে যদি বেরিয়াট্রিক সার্জারি করার পরে কোনো পেশেন্টের নেক্সট 2-3 মান্থসের মধ্যে বা ফিউ উইকসের মধ্যে সিগনিফিক্যান্ট ওয়েট রিডাকশন হয়ও, তাকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করে যাওয়াটা প্রচণ্ড দরকার। প্রয়োজনীয় এক্সারসাইজ যেটা ডক্টর অয়ন বললেন, প্রয়োজনীয় লাইফস্টাইল মডিফিকেশন যেটা ডক্টর অভিক বললেন, এইগুলো করাটা কিন্তু খুব প্রয়োজন, যাতে কিনা পেশেন্টের বডি ওয়েটটা মেনটেন করা যায়। বাট পেশেন্ট বেরিয়াট্রিক সার্জারি করার পরে যদি লাইফস্টাইল মডিফিকেশন মেনটেন না করে, আবার 6 মাসে কি 8 মাসের মাথায় সে কিন্তু আবার মরবিডলি ওবিজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সার্জারির যে ফ্রুটফুল সেটা কিন্তু আর থাকবে না। সেই জন্য অবভিয়াসলি সার্জারির একটা রোল রয়েছে, বাট লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েট এবং এক্সারসাইজের এই পোর্শনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং কার্ডিওলজির ক্ষেত্রে আমরা বারবার বলি, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান দ্য কিওর। অ্যান্ড ইভেন আফটার দ্য কিউরেটিভ সার্জারি, ধরুন কারণ অ্যাঞ্জিওপ্লাস্টি হলো বা হার্ট ফেলিয়ার থেরাপি সিআরটিপি যেগুলো আমরা বলি সেগুলো হলো, স্টিল তারপরেও লাইফস্টাইল মডিফিকেশন এবং সঠিকভাবে ওষুধপত্র খাওয়ার একটা ভীষণ অপরিসীম গুরুত্ব রয়েছে, যেটা আমরা বারবার বলি। ডক্টর অয়ন কর, ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী এবং ডক্টর অভিক কারক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনারা দেখছিলেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান হল্ট হার্ট। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনারা নজর রাখুন জি 24 ঘন্টায়।